শুনবেন তপতী বিশ্বাসের এক আঁধারের গল্প। ময়না আজ বছর চারেক হলো পেটের দায়ে ঘরের মায়া ত্যাগ করে শহরে এসেছে। সকাল বিকেল মিলিয়ে 6টা ঘরে রান্নার কাজ করে সে। মাস ফুরোলে 1000-10 টাকা হাতে পায়, আর তা দিয়েই গ্রামে মা বাবা ছোট বোনের সংসার, আর শহরে তার থাকা খাওয়ার খরচ। 2 দিক চালাতে তার হিমশিম অবস্থা। তাই দুটো বাড়তি পয়সার লোভে ইদানিং সে রাত্রিবেলায় শাড়িতে ফলস লাগানোর কাজ শুরু করেছে। এটা একটা বাড়তি রোজগারের সুযোগ। এ সুযোগ সে হাতছাড়া করতে নারাজ। নিজের অবসর সময়ে সে শাড়িতে ফলস লাগায়। ফলস পিছু তার বরাদ্দ মাত্র 20 টাকা। তাই বা কম কি? সময় ও পরিস্থিতি খুব একটা ভালো না। পরিবারে 4টে প্রাণী, 3 বেলা অন্নের যোগান দেওয়া 4টিখানি কথা নয়। উপরি কাজে আলাদা পয়সা আসে, তাই কোনো মাসে 1000, কোনো মাসে 1200 পেয়েই যায় সে। এ টাকা ময়না তুলে রাখে ভবিষ্যতের জন্য। চোখে তার অনেক স্বপ্ন। নিজের একটা ঘর হবে, বর হবে, সন্তান হবে। বাবুদের গুছানো সংসার দেখে বড় লোভ হয় তার, সংসারের লোভ। লাহাবাড়ির ড্রাইভার তপন মণ্ডল ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে। ছেলেটা ভালো, অন্তত ময়না তাই মনে হয়েছে। ময়নাকে ভালোবাসে। অবশ্য ময়না এখনো তাতে হ্যাঁ করেনি। কেন জানি না, 2-এ 2-এ 4 করতে পারছে না কিছুতেই। সংসার করা তীব্র বাসনা, অথচ মনের গহনে যেন অশনি সংকেত, ঝড়ের আভাস। কেন বিশ্বাস করতে পারছে না তপনকে? তপনের আগের বউটা মরেছে আগুনে পুড়ে। লোকে বলে পাগল ছিল। সেদিন বিয়ের কথা বলেই দিল তপন। আমার বছর 3-এর ছেলেটার জন্য নতুন মা চাই। ছেলেটা আমার বড় মানাওটা। তার উপর ছেলেটার যত্ন আত্তি করতে পারি না। তাই তোকে বিয়ে করে ঘরে তুলতে চাই। তুইও তো একটা ঘর চাস। আর তুমি, তোমার বুঝি বউ চাই না? কথাটা বলতে গিয়েও কথাটা শেষ করে না ময়না। মুখ ফুটে কথাটা বলতে কেমন যেন দ্বিধাবোধ করে। লজ্জা নাকি অন্য কিছু? পৌষ সংক্রান্তি আর মাত্র কয়েকটা দিন বাকি। হাওয়ায় হাড় কাঁপানো হিমেল পরশ। কাজের বাড়িতে সে আগেই ছুটির কথা বলে রেখেছে। পৌষ পার্বণে ছুটি চাই, সে বাড়ি যাবে। 3 বাড়ির মালকিন ওকে পরবে বকশিস দিয়েছে, শাড়ি দিয়েছে। নিজের জন্য চিন্তা নেই ময়নার। পাশের ঘরে সরলা দিদির সাথে সেদিন বাজারে গিয়ে বাবার জন্য ধুতি গেঞ্জি, মায়ের জন্য একটা লাল পেড়ে ধনেখালি শাড়ি, আর ছোট বোন মালতীর জন্য একটা স্যুটের কাপড় কিনেছে। ফেরার পথে তপনের 3 বছরের ছেলে বাবু সোনার জন্য জামা প্যান্ট কিনতে দেখেই সরলাদি প্রশ্ন করেছিল, হ্যাঁ রে ময়না, এত ছোট বাচ্চার কাপড় কিনছিস যে বড়, কাকে দিবি? প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছে ময়না। এই মুহূর্তে কাউকেই এই বিষয়ে কিছু বলতে চায় না সে। ইদানিং তপন খুব বেশি ঘনিষ্ঠ হতে চায়। ময়নার ইচ্ছে অনিচ্ছাকে ছাপিয়ে ওকে ছুঁতে চায়, কাছে পেতে চায়। ময়নার মন সাড়া দেয় না কিছুতেই। এক অস্থিরতা মনটাকে তোলপাড় করে। একটা বিরক্তি স্পষ্ট ফুটে ওঠে চোখে মুখে। নিজেকে উন্মুক্ত করার চেষ্টায় বারবার হেরে যায় সে। ঘর সংসার স্বামীর দিবানিশি স্বপ্নে বিভোর ময়নার এহেন আচরণে সে নিজেই অবাক হয়ে যায়। তাহলে কি সবই তার কল্পনাপ্রসূত ইচ্ছে? মন বড় বিচিত্র। অন্তত ময়নার আজ তাই মনে হয়। কি ব্যাপার বলতো ময়না, ইদানিং তপন এত ঘুরঘুর করে কেন তোর আশেপাশে? কি রে, কি চলছে তোদের মাঝে? দেখ বাপু, ছেলেটাকে একদম ভালো লাগে না আমার। কেমন যেন। 6 মাসের পোয়াতি বউটা মরা সবে কয়েকদিন পেরিয়েছে। এরই মধ্যে তোর পিছনে। দেখিস বাবা, যা করবি বুঝে শুনে করবি। বড় ছকছকানি ব্যাটার। বৌদিমণিও পছন্দ করে না ওকে। কেন মাসি, কি হয়েছে? ছেলেটা তো বেশ শান্তশিষ্ট, সাতচরের আকারে না। তা তোমাদের অপছন্দের কারণটা কি বুঝি না বাপু। আসল খবরের হদিশ জানতে ময়না কিছুটা অভিযোগ মেশানো গলায় কথাটা বলে ওঠে। কেন রে, তোর বুঝি দরদ উতলে উঠছে? মন মজেছে বুঝি? ভালোই আছিস? মরণ আর কি। আমার আগেই বোঝা উচিত ছিল। আগ বাড়িয়ে মুখে জুতো পেটা খেলাম। যেমন কপাল। গজগজ করতে থাকে লাহাবাড়ির কাজের মাসি পুতুল।
বলি বউটা নিজে মরলো না মারলো কেউ ওকে? না হলে তুই বল, 3 মাসের পোয়াতি বউ, আবার পাগল, তার উপর একটা 3 বছরের ছেলে আছে। কথা বলে কোনোদিন পাগল মনে হয়নি বাপু। সব থেকে বড় কথা, পাগলে আত্মহত্যা করেছে বলে তো বাপের জন্মে শুনিনি। তাহলে শোন, এ কথা শুধু আমার না, বৌদিমণির মনেও একই প্রশ্ন আছে, বুঝলি? বিশ্বাস না হলে জিজ্ঞেস কর। কথাটা শুনে ময়না ষষ্ঠ ইন্দ্রিয় টানটান হয়ে ওঠে। কপালে জমে ওঠা ঘাম মুছে বেরিয়ে যায় ঘর থেকে। এই কদিন তপনকে যতটা সম্ভব এড়িয়ে চলছে ময়না। তপনও বেশ বুঝতে পারছে বিষয়টা, কিন্তু নিরুপায়। জোর করে রাস্তা আগলালে যদি হিতের বিপরীত হয়, তাই দূর থেকে নজর রাখে ময়নার উপর। ময়নাও তপনের গতিবিধি সবই বুঝতে পারে। সংসারের স্বপ্নটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ময়নার মন থেকে। কেন যেন একটা ভয় চেপে বসেছে ওর মনে। তবে কি সবাই যা বলছে তাই সত্যি? তাহলে কি তপনের বউটা মরার পিছনে তপনের হাত আছে? উফ, আর ভাবতে পারছি না। আজ কাজ সেরে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল ময়নার। বড় রাস্তার মোড়ে বাঁকটা ঘুরতেই কোথা থেকে তপন হাজির। ওর সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকে সে। কি হলো, পাশে পাশে হাঁটছো যে বড়? আমি বাড়ি চলে যাব, আমার সাথে যেতে হবে না। তুমি বাড়ি যাও, তোমার বেটা ঘরে একা আছে, ওকে দেখো। বলেই ময়না জোরে জোরে পা চালায়। আমি বউটাকে মারিনি রে ময়না, তবে ও আমাকে ঘেন্না করতো, এটা ঠিক কথা। ঘেন্না করতো? কেন, কি করেছো যে ও তোমাকে ঘেন্না করতো? কথাটা শুনেও কিছু না বলে এগিয়ে যায় তপন। ময়না বারবার জিজ্ঞাসা করলেও তপন নিরুত্তর। আজ দুপুরের বাসে ময়না বাড়ি যাবে বলে একটু তাড়াতাড়ি কাজে এসেছে। এঁটো বাসনগুলো মেজে উঠতে বৌদিমণির গলা কানে আসে। ময়না, ও ময়না, একটু চাটা দিয়ে আয় দাদাবাবুর ঘরে, আর ঘরটা ঝাড়ু দিয়ে দিস। আমি আসছি একটু পরে। চাটা দাদাবাবুর হাতে দিয়ে ময়না ঝাড়ু দিতে শুরু করতেই দাদার গলা শোনা যায়। ময়না, এই টাকাটা রাখ, বাড়ি যাবি হাতে টাকা থাকা ভালো। আর শোন, তপনের থেকে দূরে থাক, ছেলেটা সুবিধার না। কথাটা ময়নার কেমন যেন শুনতে লাগলো। দাদাবাবু টাকা দিচ্ছে ওকে? আজ 3 বছরে এরকম প্রথমবার হলো। সাথে আবার তপনের থেকে দূরে থাকতে বলছে। ব্যাপারটা কি? সব গুলিয়ে যাচ্ছে ময়নার। দাদাবাবুর কাছ থেকে টাকাটা না নিয়ে বেরিয়ে যায় ময়না। আজ 2 দিন হলো ময়না বাড়ি থেকে ফিরেছে। আজ লাহা বাড়িতে ঢুকতেই চোখে পড়ে লনে দাদাবাবু আর পুতুলের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। আর পুতুল কোনো একটা বিষয় নিয়ে দাদাবাবুকে শাসাচ্ছে। বিষয়টা ময়নার বড় অদ্ভুত লাগলো। কি হতে পারে যে একটা রান্নার মেয়ে দাদাবাবুর সাথে এইভাবে কথা বলতে পারে? তাহলে কি? পুতুলকে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে ময়না ডাক দেয়, পুতুলদি, ও পুতুলদি, একটু দাঁড়াও গো, আমি আসছি। পুতুল পেছন ফিরে তাকিয়ে দেখেও ঘরে ঢুকে যায়। ময়না সরাসরি ওর সামনে গিয়ে দাঁড়ায়। বলি, লনে দাদাবাবুর সাথে কিসের তর্ক হচ্ছিল গো? তুমি দাদাবাবুকে যেভাবে বলছিলে তাতে তো আমি অবাক। কি হলো কি? কিছু হলে বৌমণিকে বলে দাও, নাকি আমি বলবো? শোন, যা দেখেছিস যা শুনেছিস ভুলে যা, বুঝেছিস? আর দূরে থাক এসব থেকে। আজকাল বড় এদিক ওদিক নজর ঘোরে তোর। ছোট আছিস, ছোট থাক। কথাটা বলে চলে যায় পুতুল। ময়নার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এবার ওকে জানতেই হবে বিষয়টা কি। তাই কাজ শেষে সোজা বাড়ির পিছনের আউট হাউজে তপনের ঘরে হানা দেয় সে। শোন, কবে বিয়ে করবি তুই আমায়? আমি রাজি আছি, যেদিন বলবি সেই দিন আমি রাজি। তোর বউ না লাগতেও পারে, তবে তোর ছেলের মা হলে ক্ষতি কি বল? ওর মা হতে চাই, এবার তুই বল। দৃঢ় গলায় কথাটা বলে ওঠে ময়না। আমার কাজটা নেই রে ময়না, কালই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাকে। দাদাবাবু অন্য ড্রাইভার রেখে দিয়েছে, আমার ছুটি। তুই বরং অন্য কাউকে বিয়ে করে সুখী হ, আমাকে ক্ষমা করে দে। মুখটা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায় তপন। ময়না কি বলবে কিছু বুঝে উঠতে না পেরে ছুট দেয় বৌদিমণির ঘরে। বলি, ও বৌদিমণি, তোমরা কেমন গা?
আমাকে বিয়ে করবে বলেছে বলে ওর কাজটা কেড়ে নিলে গো। আমায় বলতে, আমায় কাজ থেকে সরিয়ে দিতে, তা না করে ওকে সরিয়ে দিলে গো। ওই দুধের শিশুটিকে নিয়ে কোথায় যাবে লোকটা? দাদাবাবু এটা ঠিক করলো না গো, ঠিক করলো না। আমাকে মানা করেছিল কথা বলতে, দূরে থাকতে বলেছিল, আমি করেছি, তাও ওর কাজটা কেড়ে নিল গো। আর কাল যে পুতুল দাদাবাবুকে এতগুলো কথা শোনালো, কই সে তো ঠিক আছে, তার কাজও ঠিক আছে, যত অন্যায় তপনের বেলায়। কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ময়না। বারান্দায় পুতুলের সাথে দেখা হতেই আবার একই প্রশ্ন করে ময়না। কোনো উত্তর না দিয়ে মুখ ভেঙচে হনহনিয়ে বেরিয়ে যায় পুতুল। ময়না এবার পরিষ্কার বুঝতে পারে এই পুরো বিষয়টার মধ্যে কোথাও না কোথাও দাদাবাবু যুক্ত আছে। তাহলে কি তপনের বউটা পাছে তপনকে হারাতে হয়, সেই ভয়ে ময়না আজ মারমুখী। রান্নাঘর থেকে দাটা নিয়ে সোজা দাদাবাবুর ঘরে গিয়ে চড়াও হয়। সত্যি বলুন দাদাবাবু, তপনের বউয়ের কি হয়েছিল? কি করেছিলেন ওর সাথে? আর সত্যি না বললে এখানেই মেরে পুঁতে দেব। ময়নার রণচণ্ডী রূপ দেখে বৌদিমণি ভয়ে অস্থির। জীবনে প্রথমবার সাক্ষাৎ জমকে দেখে না চাইতেও এতদিনের ধামাচাপা সত্যিটা উগরে দেয় সে। ময়না, দাটা সরিয়ে রাখ, আমি বলছি। না বৌদিমণি, আমি আর তোমারে বিশ্বাস করি না। সত্যিটা বলো, নচেৎ দাদাবাবুর ঘাটটা নামিয়ে দেব। তোমাদের ঢের চেনা হয়েছে আমার। ময়নার কথায় আতঙ্কিত হয়ে বলতে শুরু করে। সেদিন তপনের সাথে বাজার থেকে ফিরে গাড়ি গ্যারেজে ঢুকতে গিয়ে দেখি তোর দাদাবাবু আউট হাউস থেকে বেরিয়ে আসছে চোরের মতন। আমার সন্দেহ হতেই এগিয়ে যাই তপনের ঘরে। গিয়ে দেখি বিছানায় তপনের বউ অচেতন অবস্থায় পড়ে আছে। রক্তাক্ত বিছানা জানান দিচ্ছে পেটের সন্তানটা নেই। আমার কাছে জলের মতো স্পষ্ট হয়ে যায় পুরো বিষয়টা। নিরুপায় হয়ে তপনের কাছে আকুতি জানিয়েছিলাম তোর দাদাবাবুর এই অপরাধ যেন ক্ষমা করে দেয়, আর কথা যেন পাঁচকান না করে। বলেছিলাম আজীবন তুই এই বাড়িতে চাকরি করবি, তোর পরিবার আর তোর ছেলের সব দায়িত্ব আমাদের। ছেলেটা বড় ভালো রে, ও কথা রেখেছিল। কিন্তু বিশ্বাস কর, আমরা কেউ বুঝতে পারিনি ওর বউটা নিজের সাথে হওয়া অন্যায়টা মেনে নিতে পারবে না। তার উপর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়াতে ও পাগলের মতো হয়ে গিয়েছিল। অবশেষে আত্মঘাতী। আমাকে দেওয়া প্রতিশ্রুতি আর সন্তানের মুখের দিকে চেয়ে তপন না চাইতেও সব কিছু মেনে নিয়েছিল। তার কারণ একটাই ছিল, অনাথ ছেলেটা কখনো পরিবার আর ভালোবাসা পায়নি জীবনে। তাই ভালোবাসা, পরিবার, এইসব কি তার মানে বোঝো দিদিমণি? কিভাবে ওই লোকটার সাথে বাস করো তুমি? আর তুমি না মা, একটা ছেলের মাথা থেকে তার মায়ের ভালোবাসার আকাশটা ছিনিয়ে নিয়ে কিভাবে থাকতে পারো তুমি? ছি! কথাটা শুনে ঘেন্নায় দাদাবাবুকে লাথি মেরে ময়না বেরিয়ে আসে। বাইরে মাথা হেঁট করে তপন দাঁড়িয়ে ময়নার চোখে চোখ রেখে তাকাতে পারছে না। নতবদনে তপন বলে, ছেলের জন্য সব মেনে নিয়েছিলাম নিরুপায় হয়ে, আমাকে ক্ষমা করে দে ময়না। তুই আমার সাথে চল, থানায় যাব। আর হ্যাঁ, আমার কাছে ক্ষমা না চেয়ে ওই লোকটাকে তার কর্মের শাস্তি দে, না হলে একদিন নিজের ছেলের চোখে চোখ রেখে কথা বলতে পারবি না। কাপুরুষ মানুষকে আমি ঘেন্না করি। আজ দাদাবাবু সাজা হলো। তপনের বউ আর তার আজন্মা ছেলে বোধহয় শান্তি পেল। ময়নার ঘর বাঁধার স্বাদ আজ পূরণ হয়েছে। তপন আর তার ছেলেকে নিয়ে তার সুখের সংসার। শুধু বৌদিমণি চোখের জল আজ সকল বাঁধা ছাপিয়ে গেছে। বড্ড নোনা তার স্বাদ। নারী, তুমি বড় বিচিত্র, তোমায় বোঝে সে সাধ্য কার? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।